হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আমরা আলোচনা করছিলাম এসএসসি কেমিস্ট্রি বইয়ের তৃতীয় চ্যাপ্টার পদার্থের গঠন। সেখানে আমি 10টা টপিক আইডেন্টিফাই করেছিলাম। তো ফার্স্ট ভিডিও অনেক লেন্দি হওয়ার কারণে আমরা প্রথম 6টা আলোচনা করেছিলাম সেই ভিডিওতে, এবং আজকে 7 নম্বর থেকে আলোচনা শুরু করব। এবং শেষে তোমাদের এই অধ্যায় থেকে বোর্ড কোশ্চেন কিরকম হয় সেটা বোঝানোর জন্য একটা বোর্ড কোশ্চেন এখানে লেখা হয়েছে। অনেকগুলো বোর্ড কোশ্চেন এখান থেকে আসছে ইতিমধ্যে, এবং স্কুলের পরীক্ষায় তো বলাই বাহুল্য অনেক কোশ্চেন হয়। ঠিক আছে, এর জন্য একটা কোশ্চেন আমি তোমাদের সলভ করে দেখিয়ে দিব যে এই অধ্যায় থেকে আসলে কিরকম ভাবে কোশ্চেন আসে এবং কিভাবে তুমি সলভ করবা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। আমাদের 7 নাম্বার যে টপিকটা ছিল, আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা এই ভিডিওটা যারা দেখছো কিন্তু আগের ভিডিওটা দেখো নাই, তাদের রিকোয়েস্ট থাকবে আগের যে ভিডিওটা আছে যেখানে আমি প্রথম 6টা টপিক আলোচনা করেছি, সেখান থেকে 6টা টপিক আগে দেখে বুঝে এসে তারপর 7 নাম্বার টপিক থেকে শুরু করতে। তো 7 নাম্বার টপিক এই অধ্যায়ের আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, আপেক্ষিক পারমাণবিক, তারপরেই হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। পারমাণবিক, আণবিক, এই দুটো শব্দ আসলে কি বুঝি? পারমাণবিক শব্দটা আসছে হচ্ছে পারমাণবিক, পারমাণবিক, আণবিক। হ্যাঁ, পারমাণবিক শব্দটা এসেছে তোমার পরমাণু শব্দ থেকে, এবং আণবিক শব্দটা এসেছে অণু শব্দ থেকে। হ্যাঁ, অণু থেকে। এখন অণু এবং পরমাণু কি, ঠিক আছে, সেটা আমাদের একটু বুঝতে হবে। শুরুতে কিন্তু আমি বলেছিলাম মৌল বা পরমাণু হচ্ছে কোনো একটি পদার্থের তোমার হচ্ছে বেসিক রূপটা কয়েকটি পরমাণু মিলে আসলে একটা অণু গঠন করে। পরমাণুর ভিতরে বেসিক্যালি তোমার হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন মিলে হচ্ছে একটা পরমাণু তৈরি করে। এরকম একাধিক পরমাণু মিলে একটা অণু গঠন করতে পারে। যেমন অক্সিজেন একটা পরমাণু, অক্সিজেন একটা পরমাণু, কিন্তু 2টা অক্সিজেন যখন যুক্ত হবে তখন সেটা কি হয়ে যাবে? অণু হয়ে যাবে। ঠিক আছে, অক্সিজেন হচ্ছে পরমাণু এবং এটা হচ্ছে কি অক্সিজেনের অণু। ঠিক একই রকম ভাবে তোমার যদি হাইড্রোজেনের কথা বলি, হাইড্রোজেন একটা পরমাণু এবং 2টা হাইড্রোজেন মিলে কি হবে? 2টা হাইড্রোজেন মিলে একটা অণু গঠন করবে। এখন এখানে আরেকটা কথা তোমাদের দ্বিধা জাগতে পারে যে এখানে আমি 2টা দাগ দিলাম, এখানে একটা দাগ দিলাম কেন? এটা আসলে পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, যখন আমি ভিডিওটা আপলোড করব তখন তোমরা দেখলে বুঝতে পারবা যে এগুলো আসলে বন্ধন, একক বন্ধন, দ্বিবন্ধন, কোনটা একক বন্ধন হয় কোনটায় দ্বিবন্ধন হয় সেগুলো তখন তোমরা বুঝতে পারবা। এখন আমি সেটা স্কিপ করে যাচ্ছি। হ্যাঁ, দেখো এখানে তাহলে পরমাণু কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার আহ তোমার একক ভাবে থাকে, এবং অণু কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার কি 2টা পরমাণু বা 3টা পরমাণু মিলে। যেমন পানির একটা অণুর কথা যদি আমি তোমাদের বলি, পানির একটা অণু হচ্ছে H2O। এখানে দেখো 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন, মোট 3টি পরমাণু, 3টি পরমাণু মিলে কি কি একটা পানির অণু গঠন করছে। ঠিক আছে, একটি অণু গঠন করছে। তার মানে বোঝাচ্ছে হচ্ছে পরমাণু দিয়েই অণু তৈরি হয়। ওকে, আর যদি পরমাণুর বৈশিষ্ট্য তোমরা জানতে চাও তাহলে পরমাণুর বৈশিষ্ট্যতে বলতে হবে যেসব পরমাণু হচ্ছে তোমার কোন একটা পদার্থের বৈশিষ্ট্য ধারণ করে কিন্তু প্রকৃতিতে মুক্তভাবে বিরাজ করতে পারে না। আমাদের এনভায়রনমেন্টে বিরাজ করার জন্য, মুক্তভাবে একা একা বিরাজ করার জন্য যতটুকু স্ট্রেংথ প্রয়োজন, যতটুকু শক্তি প্রয়োজন, সেটা পরমাণুর নাই। কিন্তু অণুর কি আছে? সেই স্ট্রেংথটা আছে। অণুটা হচ্ছে তোমার পরিবেশে একা একাই বিরাজ করতে পারে। এটাই হচ্ছে অণু আর পরমাণুর পার্থক্য। এখন এই পরমাণুটার ওই শক্তিটা নাই যে পরিবেশে একা একা চলাফেরা করবে। যদি সেই শক্তি অর্জন করতে চায় তখন পরমাণুকে কি করতে হয়? ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে অপরের সাথে বন্ধন তৈরি করে পরিবেশে একা একা ঘোরার জন্য অণুতে পরিণত হতে হয়। বুঝতে পারছো? পরমাণু কেন অণুতে হয়, অণু হয়? হ্যাঁ, পরমাণু পরিবেশে মুক্তভাবে বিরাজ করার জন্য এবং সর্বশেষ কক্ষপথ পূর্ণ করার জন্য আসলে অণুতে রূপান্তরিত হয়। আচ্ছা, এটা আমাদের টপিকের বাইরে অনেক কথা বলা হয়ে গেল। এখন আমরা টপিকে ফেরত আসি, আপেক্ষিক পারমাণবিক ভর। আচ্ছা, লাস্ট 6 নাম্বার টপিকে যখন তোমাদের আমি পড়িয়েছিলাম পরমাণুর পরিচিতিটা, তখন পরমাণুর পরিচিতিতে আমি কিন্তু এরকম কিছু একটা লিখেছিলাম যে সোডিয়াম 1123। ওকে, আবার এখানে ক্লোরিনের কথা যদি চিন্তা করো, ক্লোরিন হচ্ছে 17 13.5।
লেটস টক অ্যাবাউট নাইট্রোজেন। নাইট্রোজেনের কথা যদি চিন্তা করো তাহলে হচ্ছে 7 আর 14, হ্যাঁ 7 14। লেটস টক অ্যাবাউট কার্বন, হ্যাঁ কার্বনের কি 6 12। লেটস থিঙ্ক অ্যাবাউট কি নিয়ে চিন্তা করতে পারি, লিথিয়াম। লিথিয়ামের কত 3 7। আচ্ছা, এগুলো লেখার কারণ হচ্ছে এইখানে যেটা থাকে নিচে সেটাকে বলে পারমাণবিক সংখ্যা। সেটা কি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, আর এটা হচ্ছে পারমাণবিক ভর। এটা কি পারমাণবিক ভর। এখন পারমাণবিক ভরটা আসলে আমরা কোথায় পাই? পারমাণবিক ভরটা আমরা পাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে। এই আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা বোঝা যাচ্ছে প্রকৃতিতে যতগুলো ক্লোরিন তুমি পাবা সবগুলো ক্লোরিনের ভর কি এটা না, সবগুলো ক্লোরিনের ভর কিন্তু এটা না। আবার দেখা যাবে প্রকৃতিতে যদি তুমি তো 3টা ক্লোরিন পাই, কোন ক্লোরিনের হচ্ছে ভর কোন ক্লোরিনের ভর হতে পারে 35, কোনটা 37, কোনটা 36, এরকম হতে পারে, কিন্তু এভারেজ করে এই মানটা হয়। হ্যাঁ, তো আমাদের যে আপেক্ষিক পারমাণবিক ভরটা পাই সেটা হচ্ছে আমরা কোনো না কোনো কিছুর সাথে তুলনা অথবা গড় করে পাই। হ্যাঁ, এখন আসলে আমরা কিসের সাথে তুলনা করি? বাজারে থেকে যখন আমরা একটা কোনো সবজি কিনি, চাল ডাল কিনি, তখন আমাদের যে ওজনটা দেওয়া হয় ওই দাঁড়িপাল্লা নেকটি, ঠিক আছে, সেইখানে একটা সাইডে কি দেওয়া হয়, পাথর দেওয়া হয়, আর একটা পাশে পণ্য দেওয়া হয়। একটা পাশে পাথর আর একটা পাশে পণ্য। তো ওই পাথর যতটুকু সেটার উপর বেস করে কি পণ্যটা আমরা পরিমাপ করি। এখন পাথর যদি 1 কেজি হয়, পণ্যটা 1 কেজি, তার মানে কি ওই পাথরটা হচ্ছে ইউনিট। পাথরটা হচ্ছে কি ইউনিট। ওই পাথরের উপর ভিত্তি করে আমাদের কি করতে হয়, ওই দ্রব্যটা পরিমাপ করতে হয়। ঠিক সেরকম এখানে আমরা পারমাণবিক ভরটা যদি বের করতে যাই তাহলে আমাদের একটা পাথর লাগবে, ঠিক আছে, মানে যেটার বেস করে আমরা করব, বা যে স্কেল দিয়ে আমরা নির্ণয় করব। এখন এই পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে 3টা স্কেল আছে। পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে 3টা স্কেল আছে। একটা হচ্ছে তোমার কার্বন স্কেল, আরেকটা হচ্ছে অক্সিজেন স্কেল, আরেকটা হচ্ছে কি হাইড্রোজেন স্কেল। তোমাদের বইয়ে কার্বন স্কেল নিয়ে কাজ করা হয়েছে। কি নিয়ে? কার্বন স্কেল নিয়ে। কার্বন স্কেল নিয়ে কাজ করা হয়েছে, সরি, কার্বন স্কেল নিয়ে কাজ করা হয়েছে। এখন তোমাদের এই কার্বন স্কেল নিয়ে যদি বলি, কার্বন 12, হ্যাঁ কার্বনের অনেকগুলো আইসোটোপ। আইসোটোপ নিয়ে বলার সময় আবার আমি আইসোটোপ শব্দটা রিপিট করব, তবে একটু বলি। কার্বন এর অনেকগুলো আইসোটোপ আছে, ঠিক আছে, তার ভিতরে একটা আইসোটোপের ভর হচ্ছে 12। একটা আইসোটোপের ভর হচ্ছে কত 12। এই কার্বন 12 এর যা ভর, কার্বন 12 এর যা ভর, সেই ভরের তোমার 1/12 অংশ, কি বলছি, এই ভরের 1/12 অংশ, মানে কার্বন ভারে কার্বন আইসোটোপের, ঠিক আছে, 1/12 অংশ যতটুকু অতটুকুর উপর পরিমাপ করে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা হয়। তোমরা একটু পরেই বুঝতে পারবা আমি যখন তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাবো। এই কার্বন 1/12 হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻²৪, ঠিক আছে, 24 গ্রাম। 24 গ্রাম। এটা হচ্ছে কার্বন 12 যে পরমাণুটা আছে, সেই পরমাণুর 12/1 ওয়েট হচ্ছে তোমার এটা, ভর হচ্ছে এটা। বুঝতে পারছো? এখন এইটাকে আসলে কি বলা হয়? এটা হচ্ছে একক, ইউনিট। এটা একটু আগে আমি কি বলছি, এটা হচ্ছে কি ইউনিট। কিসের ইউনিট বলো তো দেখি? পারমাণবিক ভরের ইউনিট। পারমাণবিক ভরের ইউনিট। এখন পারমাণবিক এর ইংরেজি কি? অ্যাটমিক। পারমাণবিক এর ইংরেজি কি? অ্যাটমিক। তাহলে ইংরেজিতে কি দাঁড়ালো? অ্যাটমিক। আর ভরের ইংরেজি কি? ম্যাস। অ্যাটমিক ম্যাস ইউনিট, ঠিক আছে। এটাকে সংক্ষেপে বলা হয় AMU, ঠিক আছে। তার মানে কেউ কখনো যদি কোশ্চেন আসে যে 1 AMU ইজ ইকুয়াল টু হোয়াট, এটা কিন্তু এমসিকিউ তো বোর্ড কোশ্চেনে এবং স্কুলের কোশ্চেনে অনেকবার আসছে, ঠিক আছে। এটা গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। AMU, ঠিক আছে, এটা সমান কত? সেটা সমান হচ্ছে এই যে যেটা আমি লিখছি 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন এটাকে যদি কেজিতে নাও, কেজিতে নিলে তাহলে কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। 1.6605 ইন্টু 10⁻⁻27 কেজি। ওকে, এটা হচ্ছে কি 1 অ্যাটমিক মাস ইউনিট। ওকে, এটা মনে রাখবা।
তো এইটার উপরে বেস করে হচ্ছে তোমার পারমাণবিক ভরটা নির্ণয় করতে হয়। সেটা কিভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদের এখনই আমি দেখিয়ে দিব। তোমার এটা মুছে দেই। হ্যাঁ, পারমাণবিক ভর নির্ণয়ের সূত্রটা দেখো। পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভরের সূত্রটা হচ্ছে মৌলের বা পরমাণুর, হ্যাঁ, মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর বাই হচ্ছে 1 AMU। ঠিক আছে, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে কার্বনের ওই যে 1/12 অংশ। ঠিক আছে, কার্বন পরমাণু, এটা যদি কেউ না লেখো তাহলে এটাও লিখতে পারো যে কার্বন 12 এর 1/12 অংশ। ওকে, যে কোনো একটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। তো এই সূত্র দিয়ে আমরা পারমাণবিক ভর নির্ণয় করতে পারি। কখনো যদি বলা হয় কোন একটা মৌলের তোমার হচ্ছে একটি পরমাণু ভর হচ্ছে এত, তাহলে তার পারমাণবিক ভর কত, তাহলে আমরা এই সূত্র দিয়ে অনায়াসেই সলভ করতে পারি। এখন তোমার এখানে তোমার বইয়ে যদি আমি দেখাই তাহলে 52 নম্বর পৃষ্ঠায় কিন্তু এরকম একটা ম্যাথ দেওয়া আছে যে অ্যালুমিনিয়াম এর একটি পরমাণুর ভর, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর হচ্ছে 4.482 ইন্টু 10⁻⁻23 ইন্টু 10⁻⁻23 গ্রাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, এটা দেওয়া আছে। তাহলে আমরা যদি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটাকে ওই যে 1 AMU দিয়ে ভাগ করতে হবে। 1 AMU ইজ ইকুয়াল টু কত বলো তো দেখি, মাত্রই বললাম, সেটা হচ্ছে 1.66 1.6605। অনেক সময় কিন্তু 05টা দেয় না, কারণ 0 দেওয়ার পরে আর কিছু না দিলেও চলে, 1.66 দিয়ে হিসাব করে। তো 10⁻⁻24 ওকে গ্রাম। এখন এটাকে যদি ক্যালকুলেটর দিয়ে করো তাহলে আসবে 27। তাহলে 27 হচ্ছে কি অ্যালুমিনিয়ামের তোমার পারমাণবিক ভর। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 27। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? আশা করি তোমরা এখন বুঝতে পারছো। এই ছিল হচ্ছে তোমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। নেক্সট টপিকে যাওয়া যাক। নেক্সট টপিকটা হচ্ছে আপেক্ষিক আণবিক ভর। আপেক্ষিক আণবিক ভর বের করা একদম ইজি। তুমি যখন আপেক্ষিক পারমাণবিক ভরটা জেনে যাবা তখন আপেক্ষিক আণবিক ভর বের করা 10 সেকেন্ডের কাজ। ওকে, যেমন একটা উদাহরণ দিয়ে বোঝালেই তোমরা বুঝতে পারবা। যেমন H2 এর যদি বলে যে আণবিক ভর কত, এর আণবিক ভর কত, আণবিক ভর কত, তাহলে তখন কি করবা, তখন হচ্ছে এই হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, হাইড্রোজেনের পারমাণবিক ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। ঠিক আছে, অক্সিজেনের পারমাণবিক ভর 16। তাহলে আণবিক ভরটা তুমি কিভাবে বের করবা? আণবিক ভর বের করবা হচ্ছে এখানে হাইড্রোজেনের যে পারমাণবিক ভর আছে সেটা লিখো, গুণ হচ্ছে হাইড্রোজেন এখানে কয়টা ছিল, 2টা ছিল, যোগ অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16, অক্সিজেন কয়টা আছে, একটা আছে। এখন তুমি যোগ করলে এটা কত বের হচ্ছে, 18। ঠিক আছে, এটাই হচ্ছে আণবিক ভর। বুঝতে পারছো? একই রকম ভাবে ধরো একটা বড় কিছুর বের করি, H2SO4 সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করতে বলছে। তখন তুমি কি করবা, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনের কত, হাইড্রোজেনের 1, সালফারের 32, অক্সিজেনের 16। তাহলে এটা যদি বের করো তাহলে এখানে হাইড্রোজেনের 1, ঠিক আছে, হাইড্রোজেনের 1, সালফারের হচ্ছে 32, অক্সিজেনের হচ্ছে 16। হ্যাঁ, তাহলে দেখো তোমার হচ্ছে হাইড্রোজেনের 1, হাইড্রোজেন আছে কয়টা, 2টা, সালফারের আছে কয়টা, এখানে একটা, অক্সিজেন এখানে আছে কয়টা, 4টা। এই সবগুলো যোগ করে দাও। সবগুলো যখন যোগ করবা তখন তোমাদের এখানে বের হচ্ছে কত, 2 + 32 প্লাস হচ্ছে 64।
তাহলে 98। ওকে, তাহলে এটার আণবিক ভর 98। তোমরা বুঝতে পারছো আণবিক ভরটা কি? মানে কোন একটা যৌগে বা কোন একটা অণুতে উপস্থিত যতগুলো পরমাণু আছে সবগুলো পরমাণুর ভরের সমষ্টি হচ্ছে আণবিক ভর। যতগুলো পরমাণু আছে সবগুলো পরমাণুর পারমাণবিক ভরের সমষ্টি হচ্ছে কি আণবিক ভর। আশা করি বুঝতে পারছো। এরপরে আসো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এটা নিয়ে কথা বললে অনেক 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 কথা বলতে হবে, তবে তোমাদের বই অনুযায়ী যতটুকু আছে সেটা আমি শর্টকাটে বলার চেষ্টা করব। ধৈর্য ধরে একটু দেখো, খুবই ইম্পর্টেন্ট কথা। এখানে ইলেকট্রন বিন্যাস মানে আসলে ওই যে আমরা বোর পরমাণু মডেল করেছিলাম না? বোর পরমাণু মডেলে কি ছিল? যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের ভিতর নিউট্রন এবং প্রোটন থাকে। এই নিউট্রন এবং প্রোটন থাকে হচ্ছে পরমাণুর কেন্দ্রে এবং বাইরে দিয়ে এরকম কক্ষপথ থাকে, তাই না? বাইরে দিয়ে কক্ষপথ থাকে। এই কক্ষপথের ভিতরে ঘুরে কি ইলেকট্রন। এই কক্ষপথের ভিতর থাকে কি ইলেকট্রন। এই ইলেকট্রন প্রথম কক্ষপথে যে কয়টা থাকতে পারবে, দ্বিতীয় কক্ষপথে কি সে কয়টাই থাকবে? থাকবে না। 3 নম্বর কক্ষপথে কি সেই প্রথম বা দ্বিতীয়টার মতো থাকবে? না, থাকবে না। কম বেশি হবে, ঠিক আছে? সেটা কি বাড়তে থাকবে। এটা একটা নিয়ম মেনে বাড়ে। এখন কয় নাম্বার কক্ষপথে কয়টা থাকবে সেটা আমরা কি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করতে পারবো। ইলেকট্রন বিন্যাস করার আগে তোমার হচ্ছে বেশ কিছু সাধারণ কথা জানতে হবে। যেমন এই যে কক্ষপথটা আছে, এই কক্ষপথটাকে বলা হয় প্রধান শক্তি স্তর। কি প্রধান শক্তি স্তর? অরবিট বা হচ্ছে শেল। কি বলা হয়? শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, অরবিট বা শেল। এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? যদি বলে n = 2, দ্যাট মিন হচ্ছে 2 নম্বর কক্ষপথকে নির্দেশ করছে। আর এগুলো একটা নাম আছে, কে, এল, এম, ঠিক আছে? প্রথম কক্ষপথটা হচ্ছে তোমার কি কে, পরেরটা এল, তারপরটা এম, তারপরটা এন। বুঝতে পারছো কথা? বুঝতে পারছো? প্রথমটা কে, তারপরেরটা এল। আচ্ছা, আমি তো বাঁকা করে লিখছি, ভিড় মতো বোঝা যাচ্ছে, সরি। এটা হচ্ছে কে, প্রথম কক্ষপথ কে, তারপরে এল, তারপর এম, তারপরে এন। ওকে, কে, এল, এম, এন, 4টা। এখন প্রথম কক্ষপথ এন মানে 2 যদি বলে, এন মানে 2 মানে এল কক্ষপথটাকে নির্দেশ করা হয়েছে, ঠিক আছে? এলটাকে নির্দেশ করা হয়েছে। এন মানে যদি বলে 4, দ্যাট মিন হচ্ছে এনটাকে নির্দেশ করা হয়েছে। ক্লিয়ার? এখন প্রথম কক্ষপথ এটা হচ্ছে প্রধান শক্তি স্তর গেল। এরপরে হচ্ছে উপশক্তি স্তর। এটা প্রধান শক্তি স্তর। এই প্রধান শক্তি স্তরের ভিতরে উপশক্তি স্তর আছে, যেটা আমি এখানে আর্ট করে তোমাদের দেখাইতে পারছি না, তবে যতটুকু সম্ভব বুঝিয়ে দিচ্ছি। এই প্রধান শক্তি স্তরের ভিতরে উপশক্তি স্তর আছে। সেই উপশক্তি স্তরগুলোর নাম আছে। প্রধান শক্তি স্তরের যেমন নাম কি কে, এল, এম, এন, ঠিক সেরকম ভাবে উপশক্তি স্তরগুলোর নাম হচ্ছে এস, পি, ডি, এফ। এসপি, ডিএফ। বুঝতে পারছো? এসপি, ডিএফ। এবং তোমরা মনে রাখবা এস, ঠিক আছে? এখানে হচ্ছে তোমার, আচ্ছা আরেকটু বলি, এখানে এস এর সর্বোচ্চ ইলেকট্রন, ঠিক আছে? এই অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারে কয়টা? 2টা। এটা ইলেকট্রন 6টা, এটা 10টা, এবং এটা কি 14টা। এটাই কত? 14টা। বুঝতে পারছো? এখন আমরা ছোটবেলা থেকেই একটা জিনিস, ঠিক আছে, জেনে আসছি, সেটা হচ্ছে কি 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f, ঠিক আছে? এরকম করে আমরা জেনে আসছি। বুঝতে পারছো? এরকম করে আমরা জেনে আসছি। এখন কথা হচ্ছে, যখন তোমার হচ্ছে ইলেকট্রন বিন্যাস আমরা করব, তখন সবসময় মনে রাখতে হবে উচ্চ শক্তি স্তর থেকে, ঠিক আছে? উচ্চ শক্তি স্তর এবং নিম্ন শক্তি স্তর যদি চিন্তা করো, নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন প্রবেশ করবে, উচ্চ শক্তি স্তরে পরে ইলেকট্রন প্রবেশ করবে। এখন বিষয়টা একটু বুঝো। এখানে এন এর মান কত বলো তো দেখি? এন এর মান 1, এস এর মান কত? 0। এইভাবে একটু মনে রাখবা, 0, 1, 2, 3, ঠিক আছে? 0, 1, 2, 3, 0 থেকে শুরু করবো। এস মানে 0, পি মানে 1। ওকে, এখন এটা যদি করো তাহলে এটা কত? 1।
এটাকে যদি করো 2 প্লাস 0 সমান কি 2, 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। এটা কত 2 প্লাস 0 সমান কি 2, 2 প্লাস 0 সমান কি 2। আচ্ছা 1 সেকেন্ড আমি দেখে নেই ঠিকঠাক কাজ করতেছে কিনা। হ্যাঁ একদম পারফেক্ট ওয়েতে কাজ করতেছে। দেখো এদিকে আমি যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে তোমার 2s, এটা যদি চিন্তা করো, আচ্ছা সরি এখানে তো 2 না 3 হবে, তাহলে এখানে যদি 3 হয় তাহলে এটা কত 3, এখানে 3 প্লাস 1, পি মানে 1, হ্যাঁ এটা একটু মনে রাখবা, আমি কেন বলতেছি একটু পরে বুঝতে পারবা। এটা কত 3, এটা কত 2 সমান কত 5, এটা কত 4 প্লাস 0 ইজ ইকুয়াল টু কত 4। এরপর এটা কত 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 5, এটা 4 প্লাস 2 ইকুয়াল টু 6, এটা 4 প্লাস 3 ইকুয়াল টু 7। বুঝতে পারছো? মানে এখানে 4 যা আছে 4, আর এফ সমান কি 3, এস সমান 0, পি মানে 1, ডি মানে 2। এভাবে তুমি কল্পনা করে জাস্ট শুধু একটু যোগ করবা। কেন যোগ করছি এখন, যেটার এটা হচ্ছে শক্তি স্তর, মানে কার কোনটার শক্তি কি রকম। 1s এর শক্তি আর 2s এর শক্তি, দেখো 1s এর শক্তি কি 1, 2s এর শক্তি কি 2, 3p এর 2p এর শক্তি কত 3, 3s এর শক্তি 3, 4 3p এর শক্তি 4, 3d এর শক্তি 5, 4s এর শক্তি 4। ঠিক আছে, এরকম করে সবগুলো শক্তি বের করলাম। এখন আউটবাউ নীতি, ঠিক আছে, তোমাদের বইয়ে যে ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা হচ্ছে আউটবাউ নীতি অনুসারে আছে। সেই আউটবাউ নীতিতে বলা হয়েছে যে ইলেকট্রন সবসময় নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। তাহলে এখানে আমি যদি সাপোজ সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে চাই, সোডিয়ামের 11, এটা আমরা জানি। তাহলে এটা আমরা কিভাবে করব 1s 2s 2p 3s 3p, ঠিক আছে, এরকম করে ডট ডট ডট, এত লাগবে না। দেখো এস এ সর্বোচ্চ কয়টা থাকতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন এই বরাবর আমি যেটা লিখছি সেগুলো হচ্ছে কি সব সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, সবগুলা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এই বরাবর যা লিখছি ইলেকট্রন সংখ্যা। ওকে, ইলেকট্রন সংখ্যা, এই ইলেকট্রন সংখ্যা এখানে দেখো এসি ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ কত 2 দিয়ে দিলাম 2, 2 পিতে সর্বোচ্চ, আচ্ছা পিতে সর্বোচ্চ কত বলো তো দেখি 6, এখানে কয়টা হয়েছে এখন গুনো, দুইটা দুইটা চারটা, চারটা আর ছয়টা, মোট মিলে কয়টা 10টা, মোট আছে কয়টা 11টা, তাহলে আর একটা হবে, সেই একটা আমি কোথায় দিয়ে দিব এইখানে, ঠিক আছে এইখানে দিব। এখন আমার কথা হচ্ছে ইলেকট্রন আমি কেন সবার আগে এসে দিলাম, এখানেও কেন এসে দিলাম, এখানে তো এসপি দুটাই ছিল, এই 2 নাম্বার কক্ষপথে যখন আমরা প্রবেশ করি সেই 2 নাম্বার কক্ষপথে দুইটা অরবিটাল আছে, এস অরবিটাল পি অরবিটাল, তাই তো 2 নাম্বার কক্ষপথে এস অরবিটাল পি অরবিটাল আছে। এখন আমি এস এ আগে দিব না পি তে আগে দিব সেইটা ডিপেন্ড করে এই শক্তির ক্রমের উপরে। দেখো 2s, এটা শক্তি কত 2, 2p এর শক্তি কত 3, তাহলে এটা কি শক্তি কম না, আমি কি বলছি সবসময় ইলেকট্রন আগে প্রবেশ করে যেটার কম শক্তি সেটাই, ঠিক আছে। এখন হচ্ছে মেন কথাটা তোমরা বুঝতে পারবা কেন আমি এত কথা বললাম, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, সেটা কত 21, স্ক্যান্ডিয়াম কত 21, এই 21 যেখানে আছে সেটা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখো তো। ধরো 1s 2s 2p 3s 3p 3d 4s, ওকে। এখন চিন্তা করো 4p দিয়ে দিলাম, সমস্যা নেই। এখন চিন্তা করো ইলেকট্রন বিন্যাস করি, এস দুইটা দুইটা, এটাও দুইটা, আমি দেখছি 2 নাম্বারে কি আগে এসে যায় পরে পেতে যায়, এরপরে কয়টা দুইটা, এরপরে 6টা, মোট কয়টা হয়েছে সরি এখানে কয়টা 6টা, তাহলে মোট কয়টা হয়েছে 10টা 18টা, 18টা হয়ে গেছে, আছে কয়টা আছে কয়টা 3টা বাকি আছে। এখন ডিতে এরপরেরটাই কি আমাদের কাছে কি আছে ডি, ডিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারে বলো তো দেখি, ডিতে সর্বোচ্চ থাকতে পারে 10টা, তাহলে আমার যে 3টা বাকি আছে সেই 3টা কি এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিলে কি সঠিক হবে না, সঠিক হবে না। দেখো কেন সঠিক হবে না, এখানে কিন্তু ডিতে
ডিতে সর্বোচ্চ 10টা, তাহলে নিয়ম অনুযায়ী আমি কি এখানে প্রথমে কতগুলো দিছি, 18টা দিছি, এখানে 3টা দিলেই তো মিলে গেল, 21টা হয়ে গেল। আর এখানে ডিতে 10টা রাখতে পারে, 3টা রাখলে সমস্যা কি? সমস্যা আছে, সমস্যা হচ্ছে এখন এই দিকে একটু তাকাও। 4s যেটা ছিল, 4s সেটা শক্তি কত? 4। সেটা শক্তি কত? 4। আর 3d সেটা শক্তি কত? 5। তাহলে শক্তি কম কার? 4s এর। 4s এর শক্তি কম, তার মানে কি 4s এ ইলেকট্রন আগে ঢুকবে, 4s এ ইলেকট্রনটা আগে যাবে। তাহলে এখানে যে 3টে ইলেকট্রন ছিল, 3টার ভিতরকার 2টা আগে 4s এ ঢুকে যাবে। বুঝতে পারছো কথা? 2টা এখানে ঢুকে গেছে। এখানে যদি 3টা রাখার মতো জায়গা হতো, তাহলে 3টাই এখানেই যেত। এখানে সর্বোচ্চ থাকতে পারে 2টা, এর জন্য এখানে 2টা গেছে। যদি এখানে 3টা রাখা যেত, তাহলে এখানেই 3টা দিতাম আমরা। বুঝতে পারছো কথা? এখন এরপরে ব্যাক করবে কি এখানে, এরপরে ব্যাক করবে কি এইখানে। এখন এই পাশে তার একটাও ছিল 4p, 4p এর শক্তি কত? 5। 3d এর শক্তিও 5। এইটার শক্তিও যা, এটার শক্তিও তা। তাহলে ইলেকট্রনটা কি এটাই দিব না এটাই দিব? যদি কখনো এরকম কন্ডিশন আছে যে দুইটা শক্তি সমান, তাহলে সেই ক্ষেত্রে যে বাকি একটা ইলেকট্রন আছে সেটা আমি কোনটাই দিতে পারি। সে তখন দেখতে হবে যে এই শক্তি স্তর, প্রধান শক্তি স্তর এখানে কত? 3, এখানে 4, যেটা প্রধান শক্তি স্তর কম সেটাই দেব। তাহলে একটা ইলেকট্রন ছিল, সে একটা ইলেকট্রন এইখানে দিয়ে দেবো। বুঝতে পারছো কথা? যারা বুঝতে পারো নাই, এই শেষের 2 মিনিট আবার একটু ব্যাক করে টেনে এসে আবার দেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা থিং, বেসিক থেকে বুঝতে হবে, ঠিক আছে? কি বলছে এখানে? যে শক্তির উপরে ডিপেন্ড করে, সবার আগে ইলেকট্রন প্রবেশ করা হচ্ছে যেখানে শক্তি কম। যেখানে শক্তি কম সেখানে ইলেকট্রনটা আগে প্রবেশ করছে। এর জন্য এখানে তোমার ডিতে 3টা রাখা থাকার মতো জায়গা থাকা সত্ত্বেও আগে এসে গেছে, তারপর ডিতে আসছে। বুঝতে পারছো কথা? এই ছিল হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। অধ্যায়ের লাস্ট টপিক আইসোটোপ। অধ্যায়ের লাস্ট টপিক কি? আইসোটোপ। এই আইসোটোপ নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। আইসোটোপ এটা একটু মুছে দিই, হ্যাঁ। দেখো, আইসোটোপ, হোয়াট ইজ আইসোটোপ, হোয়াট দ্য মিন বাই আইসোটোপ? আইসোটোপ, ওকে, আইসোটোপ। বা বাংলায় লিখি, বাংলায় লিখলে বুঝাইতে সুবিধা হবে। আইসোটোপ। এখন এই আইসোটোপের শেষে কি আমি মনে রাখতাম এইভাবে আর কি, এটা কিন্তু কোনো নিয়ম কানুন না, মনে রাখার জন্য। আইসোটোপের শেষে কি আছে? আছে না? তার মানে যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান, আমি আবার রিপিট করতেছি, যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সেই সব পরমাণুকে একে অপরের আইসোটোপ বলে। উদাহরণ হিসেবে দিই, এই যে আমি একটা হাইড্রোজেন লিখলাম, কি লিখলাম? হাইড্রোজেন, 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 3টা হাইড্রোজেন লিখছি। এখন এই 3টা হাইড্রোজেন লেখার পর এখানে দেখো কত? 1। সবগুলো হাইড্রোজেনের ভিতরে কি একটা প্রোটন আছে বা পারমাণবিক সংখ্যা 1, কিন্তু এই হাইড্রোজেনের ভর কত? 1। এই হাইড্রোজেনের ভর কত? 2। এই হাইড্রোজেনের ভর কি? 3। তার মানে দাঁড়াইলো কি, এখানে নিউটন আছে কয়টা বলো তো দেখি? নিউটন সংখ্যা মানে কি? নিউটন মানে কি? ভর থেকে কি বিয়োগ করতে হয় বলো তো দেখি? ভর মানে এ আর পারমাণবিক সংখ্যা মানে জেড। তাহলে এটা যদি এখানে নিউটন সংখ্যা কত, ভর থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করো, 1 বিয়োগ 1, তাহলে নিউটন সংখ্যা কত? 0। এখানে নিউটন সংখ্যা 1, এখানে নিউটন সংখ্যা কত? 2, এখানে নিউটন সংখ্যা কত? 2। বিষয়টা একটু বুঝো, সবগুলারই প্রোটন সংখ্যা সমান, সবগুলারই প্রোটন সংখ্যা সমান, কিন্তু নিউটন সংখ্যা ভিন্ন, বা নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যাটাও কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। নিউটন সংখ্যা ভিন্ন হওয়ার কারণে ভর সংখ্যা ভিন্ন হয়ে গেছে। তাহলে এইগুলারে বলা হবে একে অপরের আইসোটোপ। প্রকৃতিতে হাইড্রোজেনের 3টা আইসোটোপই পাওয়া যায়, 3টা আইসোটোপ পাওয়া যায়, যে 1, 2 and 3, ঠিক আছে? এরা একে অপরের আইসোটোপ। বুঝতে পারছো কথা? এটা কি যেন বলে? ডিউটেরিয়াম, প্রোটেরিয়াম, ট্রিটিয়াম। এটারে বলা হচ্ছে ডিউটোরিয়াম। হাইড্রোজেন যেটা 1 1 সেটা হচ্ছে ডিউটোরিয়াম, আর হচ্ছে প্রোটিয়াম, প্রোটিয়াম হচ্ছে হাইড্রোজেন 1 2 যেটা।
আর ট্রিটিয়াম, ঠিক আছে, ট্রিটিয়াম, ট্রিটিয়াম কোনটা, যেটা হচ্ছে 13। ওকে, আশা করি বুঝতে পারছো। এই ছিল আইসোটোপ। এখন আইসোটোপের ব্যবহারটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে আইসোটোপ দিয়ে আসলে আমরা করবো কি। এবং দেখো চট্টগ্রাম বোর্ড 2021-এ রিসেন্ট টাইমেও আসছে অনেক বোর্ডে, ঠিক আছে, যে আইসোটোপের গুরুত্ব বিশ্লেষণ করছে। আইসোটোপের এই যে তেজস্ক্রিয় আইসোটোপ, এক্সটা কি তেজস্ক্রিয় আইসোটোপ না, এই আইসোটোপের গুরুত্বটা তোমার বিশ্লেষণ করতে বলছে। বুঝতে পারছো? ও, এখানে তো শতকরা দিয়ে পারমাণবিক ভর নির্ণয় করার পদ্ধতিটা দেখানো হয় নাই। তো এই আইসোটোপটা আলোচনা করার পরে ওই অংশটুকু আলোচনা করে দেবো, সমস্যা নেই। দেখো এইখানে আইসোটোপ কি কি কাজে লাগে, বেশ কিছু আইসোটোপ আছে তোমাদের বইয়ে নাম আছে। যেমন আইসোটোপটা 3টা কাজে বিশেষত লাগে। একটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে, কি চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে আবার দুই ভাবে ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে রোগ নির্ণয়, রোগ নির্ণয় করতে লাগে। আরেকটা লাগে হচ্ছে রোগ নিরাময়, রোগ নিরাময়। ওকে, নিরাময় চিকিৎসা ক্ষেত্রে। তারপর লাগে কৃষি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে কাজে লাগে। তারপরে হচ্ছে আরেকটা বিদ্যুৎ তৈরিতে কাজে লাগে, বিদ্যুৎ তৈরিতে, ঠিক আছে, বিদ্যুৎ তৈরিতে। এই 3টা কাজে মূলত আইসোটোপটা বেশি ব্যবহৃত হয়। তো চিকিৎসা ক্ষেত্রে, রোগ নির্ণয় করার ক্ষেত্রে, আবার রোগ নিরাময়ের ক্ষেত্রেও। তোমাদের বইয়ে অনেক কিছু দেওয়া আছে, সেটা হচ্ছে টেকনিশিয়াম এই যে 99 যেটা আছে সেটা রোগ নির্ণয়ের কাজে লাগে, টেকনিশিয়াম 99। এটা থেকে তেজস্ক্রিয় বলা হয়েছে কেন, তেজস্ক্রিয় বলা হয়েছে এটার ভিতর থেকে ওই যে আলফা কণা, বিটা কণা, আলফা কণা, বিটা কণা এবং গামা কণা নির্গত হতে পারে। এইখান থেকে হচ্ছে গামা কণাটা নির্গত হয়। টেকনিশিয়াম 99 থেকে কি করে গামা কণাটা নির্গত হয়, গামা। ওকে, এই গামা কণাটা নির্গত হয় এবং গামা কণাটার ভেদন ক্ষমতা অনেক বেশি, প্রায় 10,000-এর মতো। ভেদন ক্ষমতা মানে হচ্ছে ও ছিদ্র করে যেতে পারে। এটার ভিতরে যদি আমি এই টেকনিশিয়াম 99-এর গামা কণাটা নিক্ষেপ করি, ওই রশ্মিটা এই আমার ত্বক ভেদ করে ভিতরে যেতে সক্ষম। ভিতরে গিয়ে কি করে, ভিতরে যাওয়ার পরে ওই ভিতরের ছবিটা তোলে। ওই ছবিটা তোলার মাধ্যমে ডাক্তাররা রোগ নির্ণয় করতে পারে যে কোথায় ক্যান্সার হয়েছে বা কোথায় কোনো কোষ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। তার মানে টেকনিশিয়াম 99 হচ্ছে রোগ নির্ণয়ের কাজে লাগে। তারপরে হচ্ছে কোবাল্ট যেটা আছে তোমাদের বইয়ে, আরেকটা আছে কত, কোবাল্ট 60, হ্যাঁ, কোবাল্ট 60 এখানেও আছে। সেটা হচ্ছে রোগ নিরাময়ে, কোবাল্ট 60 সেটা কি কাজে লাগে, ক্যান্সার কোষ ধ্বংস করতে। এই কোবাল্ট 60 এটা থেকেও গামা রশ্মি বের হয়। সেই গামা রশ্মিটা যদি শরীরের ভিতরে ক্যান্সার কোষের উপর নিক্ষেপ করা যায়, তাহলে ক্যান্সার কোষটাকে কোবাল্ট 60 ধ্বংস করে দেয়। বুঝতে পারছো? কৃষি ক্ষেত্রে তোমার হচ্ছে শরীর কি বলে ওটাকে, জমিতে কতটুকু সার দেওয়া লাগবে, কতটুকু বা পোকামাকড় নিধন করার জন্য কতটুকু সার প্রয়োজন, সেই পরিমাপটা জানার জন্য তোমার হচ্ছে আইসোটোপ ব্যবহার করা যেতে পারে। এটা কৃষিক্ষেত্রে একটা ব্যবহার। আরেকটা হতে পারে সেটা হচ্ছে জিনগত পরিবর্তন করতে পারে কোন একটা ফসলের উপরে, কোন একটা ফসলের যে উপরে যদি তুমি তেজস্ক্রিয় আইসোটোপ নিক্ষেপ করতে পারো, তাহলে ওই তেজস্ক্রিয় আইসোটোপের শক্তির কারণে ওর জিনটার গাঠনিক দিকটা কিছুটা পরিবর্তন হয়। তো এই গাঠনিক দিক পরিবর্তন হওয়ার কারণে ওইখান থেকে নতুন প্রজাতির একটা ফসল উদ্ভাবন করা সম্ভব। এটা হচ্ছে কৃষিক্ষেত্রে একটা ব্যবহার হতে পারে। আর বিদ্যুৎ তৈরিতে, বিদ্যুৎ তৈরিতে হচ্ছে এই যে ইউরেনিয়াম যেটা এখানে লেখা আছে, ঠিক আছে, ইউরেনিয়াম 92 টু 38, ঠিক আছে, ইউরেনিয়াম এটা ব্যবহার করা হয়। এটা ফিশন বিক্রিয়ার মাধ্যমে, ফিশন বিক্রিয়ার মাধ্যমে কি করে ভেঙে গিয়ে, ভেঙে গিয়ে প্রচুর পরিমাণ শক্তি উৎপাদন করে। যেমন আনুমানিক 200 মেগাভোল্টের মতো শক্তি এই ইউরেনিয়াম থেকে উৎপাদন করা সম্ভব, তেজস্ক্রিয় ইউরেনিয়াম থেকে। ওকে, তো এরকম তোমাদের বইয়ে আরো দু একটা থাকতে পারে, তোমরা একটু চোখ বুলে নিও, ঠিক আছে। তো তেজস্ক্রিয় আইসোটোপে এই ছিল ব্যবহার। আশা করি তোমরা তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারটা বুঝতে পারছো। এর মধ্যে দিয়ে আমরা কিন্তু ঘ নাম্বারটাও আমরা বর্ণনা করে দিছি, তুমি তোমার ভাষায় তোমার মতো করে সাজায় লাগবে। মেন ইনফরমেশনটা এখানে দিয়ে দিছি যে টেকনিশিয়াম 99 হচ্ছে তোমার গামা রশ্মি বের করার মাধ্যমে কোষের ছবি তুলে রোগ নির্ণয় করতে পারে। কোবাল্ট 60 হচ্ছে থাইরয়েডের ক্যান্সার কোষ ধ্বংস করতে ব্যবহার লাগে, ওটা হচ্ছে রোগ নিরাময়। তারপরে বিদ্যুৎ তৈরি হচ্ছে ইউরেনিয়াম
238 ব্যবহার হয় বিদ্যুৎ তৈরিতে। ওকে, এখন লাস্ট যে একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে কোনো একটা আইসোটোপের যেমন এখানে কি দেওয়া আছে বলো তো দেখি। এখানে দেওয়া আছে যে ওয়াই একটা মৌল, সেই ওয়াই মৌলের তিনটা আইসোটোপ, একটার ভর 32, একটার ভর 33, আর একটার ভর 34, এরকম তিনটা পাওয়া যায় আইসোটোপ প্রকৃতিতে। ঠিক আছে, যাদের প্রোটন সংখ্যা সমান। প্রোটন সংখ্যা যে কোনো গতি হতে পারে, ঠিক আছে, প্রোটন সংখ্যা এখানে ম্যাটার না। প্রোটন সংখ্যা 16 17 যা মন চাই তাই ধরে নাও, সমস্যা না, এখানে ম্যাটার না। কিন্তু এই ভর সংখ্যাটা হচ্ছে তোমার এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, আইসোটোপের ভর সংখ্যাটা ইম্পর্টেন্ট। তিনটা আইসোটোপ, এই আইসোটোপের শতকরা পরিমাপ দেওয়া আছে। প্রকৃতিতে যে ওয়াই মৌলটা পাওয়া যায় সেই ওয়াই মৌলের 95% হচ্ছে Y32 অ্যান্ড 0.75% হচ্ছে Y33 অ্যান্ড হচ্ছে তোমার 4.25% হচ্ছে Y34। ওকে, তো এইখান থেকে কিভাবে আমরা পারমাণবিক ভর বের করব? এইখান থেকে পারমাণবিক ভর বের করা একদম ইজি। পারমাণবিক ভরের সূত্রটা দেখো, যদি এরকম শতকরা থাকে, আইসোটোপের শতকরা পরিমাপ থেকে পারমাণবিক ভর নির্ণয়। পারমাণবিক ভর, এটার পারমাণবিক ভর ওয়াই এর পারমাণবিক ভর, সেটা আমরা কিভাবে বের করব? একদম ইজি। এখানে যত আছে না ভর, ভর গুণ কত পার্সেন্ট আছে, 95%, যোগ এখানে কত 33 গুণ হচ্ছে 0.75%, আবার এখানে কত 34 গুণ হচ্ছে তোমার কত 4.25%। ওকে, পার্সেন্ট দেওয়ার দরকার নেই, বাই হচ্ছে দিবা 100। তার মানে সূত্রটা কি দাঁড়ালো? ভর গুণ হচ্ছে এটার কত পার্সেন্ট আছে সেটা গুণ করবা, সবগুলোই গুণ করে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিবা। বুঝতে পারছো কথা? মাঝখানে কি হবে? যোগ চিহ্ন হবে। আশা করি বুঝতে পারছো। এটা ক্যালকুলেট করে যা হবে তাই, এটা ক্যালকুলেটর দিয়ে তোমরা করে নিও। আচ্ছা দেখি আমার ক্যালকুলেটর এখানে আছে কিনা। আমার ক্যালকুলেটর পাওয়া গেছে। ক্যালকুলেটরে একটু করে দেখি কত হয়। 32 ইন্টু 95 প্লাস 33 ইন্টু 0.75 ইন্টু 34 into 4.75, সরি 4.25 বাই হচ্ছে 100। এটা এই দেখো 32.09, ঠিক আছে, 32.09, এই 09 কে স্কিপ করে 32 লিখতে পারো। তার মানে এই ওয়াই মৌলের তোমার আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে, এটা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর, হ্যাঁ 32। আশা করি বুঝতে পারছো কিভাবে আইসোটোপের শতকরা পরিমাণ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করে। তো এই ছিল এই অধ্যায়ের টোটাল বিষয়। ঠিক আছে, দুইটা ক্লাস প্রয়োজন হলো এটা বোঝানোর জন্য। অধ্যায়টা একটু মানে আমি ভেঙেই বলতে চাইছি যত গভীরে যাওয়া যায় তোমাদের সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, আমি চেষ্টা করেছি আমার দিক থেকে, জানি না কতটুকু পেরেছি। তো তোমাদের যদি এখানে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। খোদা হাফেজ।